প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতার মৃত্যু, ভিসির পদত্যাগ দাবি। আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, নতুন ভিসি রাবির অধ্যাপক ডক্টর তৌফিক আলম। আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বন্দর পরিদর্শনের পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর। যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। স্যাঁতস্যাঁতে মেঝে খসে পড়ছে পলেস্তারা। শাহজাহানপুর রেলওয়ে কলোনির অধিকাংশ ভবনই ঝুঁকিতে। কর্মচারীরা না থেকে ভাড়া দিচ্ছেন বহিরাগতদের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং সৌদির সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। $60,000 কোটি বিনিয়োগ। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে এই ঘটনা ঘটে। প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি করে ছাত্রদল। আবারও স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সহপাঠী হত্যার ঘটনায় মধ্যরাতে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী শাম্যের মৃত্যুর ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং মাননীয় প্রক্টর এবং মাননীয় ভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আগামীকাল 11:30টায় রাজু ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। সহপাঠীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে জড়ো হন বিক্ষুব্ধ সহপাঠী এবং শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে ছুটে আসেন ছাত্রদল সভাপতিও। বলেন, সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে বরাবর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হলেও উদাসীন ছিলেন তারা। শাম্যের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন বলেও মনে করেন ছাত্রদল সভাপতি। বিগত সময়ে আমরা এই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারবার বিশ্ব প্রশাসনকে অবহিত করেছে এবং আমরা বিভিন্ন সময় বলে থাকি, কিন্তু আমরা তো সেগুলো কোনো প্রতিকার পাইনি। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি। ঘটনার পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। এ সময় আটক করা হয় সন্দেহভাজন বেশ কয়েকজনকে। দ্রুত ঘটনাস্থলে আসছি এবং আমার টিম পাঠিয়েছি আগে। ঘটনাস্থলে আইসা যা এখানে দেখলাম যে কিছু ব্লাড পড়ে আছে। আমরা এখান থেকে 3-4 জনের মতো আমরা ধরেছি। বুধবার ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শাম্যের জানাজা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। টানা 29 দিনের আন্দোলনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে উপ উপাচার্য এবং ট্রেজারারকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আনন্দ উল্লাস করেন আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। নতুন উপাচার্য নিয়োগের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্টে। বাঁধ ভাঙা উল্লাস শিক্ষার্থীদের, উল্লাসে মেতেছেন শিক্ষকরাও। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের অপসারণের দাবি পূরণ হয় মঙ্গলবার রাত 10:45টায় আনন্দে মাতেন আন্দোলনকারীরা। বিতরণ করা হয় মিষ্টিও। বরিশাল বিশ্ববিদ্যালয় এই স্বৈরাচারী বিসি
প্রত্যাহারের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আজকে এনজয় করছে। ভিসি পতনের মাধ্যমে আমাদের গণতন্ত্র আবার মুক্তি পেয়েছে। আমরা আশা করি এর পরবর্তীতে যে উপাচার্য হিসেবে আসবেন, শিক্ষার্থীদের যে প্রত্যাশা গণতান্ত্রিক এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য হিসেবে উনি ওনার ডিউটিটা পালন করবেন। বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা গেলেও সেগুলো পূরণ হয়নি। এবার প্রত্যাশা থাকবে যে উন্নয়নমূলক বিভিন্ন কাজ করে তিনি আমাদের শিক্ষার্থী বান্ধবতার পরিচয়। আজকে আমাদের ঈদের দিনের মতো ঈদ মুবারক সবাইকে। টানা 29 দিনের আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় উপাচার্যকে অপসারণের পাশাপাশি উপ উপাচার্য গোলাম রাব্বানী এবং ট্রেজারার মামুনুর রশিদকেও সরিয়ে নেওয়া হয়েছে। নতুন উপাচার্য নিয়োগের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়। শিক্ষার্থীদের উপরে যে ভিসি পীড়ন করবে সে থাকতে পারবে না, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তাই বলে। এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদের বাদ ভাঙা উল্লাস, এবং তারা সেই উল্লাস উদযাপন করছে। নতুন ভাইস চ্যান্সেলর যিনি আসবেন তিনি এখানে সবাইকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে যোগদান করে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন, অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সুচিতা শর্মিনের বিরুদ্ধে। করেন শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহার সহ নানা দাবিতে প্রায় 1 মাস আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা, যাতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরও একাংশ একাত্মতা প্রকাশ করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির প্রভাব প্রতিপত্তি না থাকলেও নান্দনিক সৌন্দর্য এখনও বিমোহিত করে পর্যটকদের। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র। We are aware that the interim government has banned the Awami League from all political activities until a special tribunal for the party and its leaders concludes. We do not support any one political party in Bangladesh over another. We support a free and democratic process as well as fair and transparent legal processes for all individuals. We urge all countries, including Bangladesh, to respect the freedoms of expression, peaceful assembly, and association for all. আজ চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন করবেন চট্টগ্রাম বন্দর এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর। এছাড়া যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও। প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গিয়ে সমুদ্র বন্দর পরিদর্শন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মতবিনিময় করবেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে। সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা, যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও বাস্তবায়নের বুনন শুরু হবে। সময়সূচির শেষ পর্যায়ে দুপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সমাবর্তনে অংশ নিচ্ছেন 22,600 গ্র্যাজুয়েট। সকালের সময় আরও থাকছে। থোকায় থোকায় ঝুলছে আম। চলতি সপ্তাহেই রাজশাহী অঞ্চলে বাণিজ্যিকভাবে সংগ্রহ শুরু, খুশি বাগানীরা। এবার 12,000 কোটি টাকার ব্যবসার আশা কৃষি বিভাগের। রেলের কর্মচারীদের বসবাস রাজধানীর শাহজাহানপুরের কলোনিতে। এখানকার বেশিরভাগ ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ, তাই নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছেন অনেকে। বিশেষজ্ঞ বলছেন, বহিরাগতদের প্রবেশের সুযোগে কলোনিসহ পুরো শহরের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। রেলের মহাপরিচালক বলছেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রিন্স আরিফিন ও মোবারক হোসেন শুভর ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ময়লার স্তূপকে সামনে রেখেই চলছে রান্না। স্যাঁতস্যাঁতে মেঝে, কোথাও ধসে পড়েছে দেয়ালের অংশ, আবার কোথাও কোথাও খসে পড়ছে পলেস্তারা। এমন পরিবেশে একটি ফ্ল্যাটেই গাদাগাদি করে থাকছে কয়েকটি পরিবার।
এ তো গেল বাসার ভেতরের অবস্থা, বাইরের চিত্র আরও ভয়াবহ। কোথাও জমে আছে ময়লা পানি, কোথাও ভাগাড়ে পরিণত। শাহজাহানপুরের এই রেলওয়ে কলোনিতে রেলের কর্মচারীদের থাকার কথা থাকলেও এখানকার অধিকাংশ বাসিন্দাই কাজ করেন বেসরকারি খাতে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এই সকল জরাজীর্ণ ভবনে বসবাস করছেন তারা। আমরা যার আন্ডারে থাকি সে চাকরি করে, সে এই জায়গা ভাড়া দেওয়া হয়, আর একটু ভালো পরিবেশে থাকে। ময়লা হলো একদিন হলে 4 দিন আই না, আমরা ময়লা ডাইনে বাইরে ফেলাইছি। কলোনির দুটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরের পর বছর পড়ে আছে পরিত্যক্ত হিসেবে, যা পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডা স্থলে। আবার বরাদ্দের ফ্ল্যাটে রেলকর্মীরা নিজেরা না থেকে বহিরাগতদের কাছে ভাড়া দেয়ায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বছরে 2 বার মনিটরিংয়ের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। এর ভেতরে কোনো অপরাধী, জঙ্গি তারা কেউ আছে কিনা, এইটা আপনার একটা আশঙ্কা থেকেই যায়। বরাদ্দগুলো কাদের নামে দিচ্ছে সেটা তো একটা অফিসিয়াল রেকর্ড থাকে, এবং সেটা 6 মাস 1 বছরে একটু মনিটর করা দরকার যে যারা বরাদ্দ নিয়েছে তারা থাকছেন কিনা। নগর পরিকল্পনাবিদ বলছেন, কর্মকর্তাদের জন্য বিলাসবহুল আবাসের বিপরীতে কর্মচারীদের জন্য ঝুঁকিপূর্ণ আবাসন বৈষম্যহীন দেশ করার পেছনে অন্তরায়। একই রাষ্ট্রের প্রথম শ্রেণী কর্মকর্তা এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মকর্তাদের আবাসনের এই যে বৈপরীত্য, এটা কিন্তু রাষ্ট্রের বৈষম্যমূলক যে বৈষম্যহীন যে রাষ্ট্র সমাজ ব্যবস্থার কথা বলি, এইটার স্পিরিটের সাংঘর্ষিক। রেলের মহাপরিচালক বলছেন, রাজনৈতিক চাপে অনেক সময় বহিরাগতদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা যায় না, তবে এখন থেকে ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় আমরা রাজনৈতিক প্রভাবের কারণে আমরা করতে পারি না। প্রথম পদক্ষেপ হিসাবে আমরা যারা ভাড়া দিয়ে আছে তাদের একটা তালিকা করে তাদেরকে নোটিশ দিব, পরে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়াটা উঠে না দিয়ে তারা যদি না ফিরে আসে তাহলে আমরা তাদেরকে বাসা ক্যান্সেল করে দিতে পারি। মহাপরিচালক আরও জানান, অর্থের অভাবে মেরামত করা যাচ্ছে না ঝুঁকিপূর্ণ ভবন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কর্মসংস্থান তৈরিতে সবচেয়ে বেশি অবদান রাখা এসএমই খাতের জন্য বাজেটে থাকে না কোনো সুনির্দিষ্ট বরাদ্দ। শুধুমাত্র এসএমই ফাউন্ডেশনকে কিছু অর্থ দিয়েই দায় সারার চেষ্টা। সেই বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। খাত সংশ্লিষ্টরা বলছেন, এ খাতের জন্য সঠিক তথ্য উপাত্ত তৈরি করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। অন্তরাসনের প্রতিবেদনে বিস্তারিত। সাজিয়া আফরিন লুবনা 23 বছর আগে চাকরি ছেড়ে শুরু করেন বুটিক ব্যবসা। রাজধানীর মোহাম্মদপুরে গড়েছেন নিজস্ব কারখানা, যেখানে মিলেছে অনেকের কাজের সুযোগ। আমার হাজবেন্ডের কাছ থেকে আমি 50,000 টাকা নিয়ে কাজটা শুরু করি। কাপড় টাকা কাপড় এই করে 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 আমি একটা অ্যামাউন্ট দাঁড় করাই। আমার হাজবেন্ডের টাকাটা শোধ দিই। দেন যখন আমার একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে গিয়েছে তখন আমি আমার মতো করে এটাকে বড় করেছি। তবে এসব উদ্যোগের পেছনে থাকে অনেক না বলা কথা। সময় মতো আর্থিক সহায়তা না পাওয়ায় আছে নানা বঞ্চনার গল্প। যেহেতু এসএমই খাতের বরাদ্দটা অনেক কম, সো ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সবাই কিন্তু আমরা পাচ্ছি না ওখান থেকে একটা লোন নিতে। এখন যারা লোন পাচ্ছে ধরেন 10 জন, বরাদ্দটা যদি বেশি হয় পাবে 15 জন, সেই ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে। এসএমই উদ্যোক্তাদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ না থাকায় এ খাতের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন উদ্যোক্তারা। বাংলাদেশের আপময় উন্নয়নের লক্ষ্যমাত্রা যদি আমরা ঠিক করি, তাহলে এসএমইদেরকে বা মাইক্রো বা কটেজ সেক্টরকে সাপোর্ট দেওয়ার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। সুতরাং এই সেক্টরে যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়াটা যদি ত্বরান্বিত না হয়, তাহলে আমরা কীভাবে এলডিসি গ্র্যাজুয়েশনের যে লক্ষ্যমাত্রা আমরা জায়গাতে সফলতা আনবো। গ্রামীণ অর্থনীতি কিন্তু একটা আলাদা অর্থনীতি, সেখানেও যদি এসএমই খাত থেকে বরাদ্দটা যায়, তার মানে কতটা উন্নয়ন আমরা আশা করতে পারি সেই সেক্টরগুলোতে। অর্থনৈতিক সুমারি বলছে, দেশ জুড়ে এসএমই খাতে উদ্যোক্তা প্রায় 101 কোটি, যাদের হাত ধরে হয়েছে 3 কোটি মানুষের কর্মসংস্থান। জিডিপিতে এ খাতের অবদান 27 থেকে 32%। এত অবদানের পরও বাজেটে উপেক্ষিত এসএমই খাত। চলতি অর্থ বছরের বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ চেয়েও পায়নি এসএমই ফাউন্ডেশন। তাই নতুন বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাইছে সংস্থাটি।
প্রচুর লোক আছে যারা ব্যাংক থেকে লোন চায়, কিন্তু ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দিতে পারছে না। তাদের যে ডিমান্ড, এই ডিমান্ড যদি আপনি ফুলফিল করতে চান, কমপক্ষে এখানে ১,৫০০ কোটি টাকা দেওয়া দরকার। উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিতে সরকারের সহায়তা চেয়েছে এসএমই ফাউন্ডেশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভেঙে পড়েছে কক্সবাজার জেলার প্রধান সরকারি চিকিৎসা কেন্দ্র সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। প্রায় ৪৫ লাখ মানুষের একমাত্র ভরসাস্থল এই হাসপাতালে নেই পর্যাপ্ত জনবল। আর বরাদ্দ না আসায় গত ৯ মাস ধরে বেতন পাচ্ছে না ১৭৬ জন চিকিৎসক ও কর্মচারী। যে কোনো মুহূর্তে বন্ধ ঘোষণা করা হতে পারে বিশেষায়িত বিভাগ, সিসিইউ ও আইসিইউ। তবে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সদর হাসপাতালে বিশেষায়িত ইউনিট আইসিইউ, যেখানে 7 জন রোগী থাকলেও কর্তব্যরত চিকিৎসক রয়েছেন মাত্র একজন। তিনিও বিনা বেতনে 9 মাস ধরে কাজ করছেন। আমার সাথে মেডিকেল অফিসার যারা আছেন সবাই বিনা বেতনে কাজ করছেন। সেক্ষেত্রে ওনারা যদি জুন মাসের পর চলে যায়, আমরা কিন্তু হঠাৎ করে শাটডাউনের দিকে চলে যেতে পারি। তার আগে সিকিউরিটি গার্ড থাকলে যখন আইওএম এর সাপোর্টটা ভালো ছিল, তখন হতো কি সিকিউরিটি গার্ড একটু প্রিভেন্ট করতে পারতো, পুলিশের সাপোর্ট হতো কম। মূলত 2019 সালে রোহিঙ্গা সংকটে স্থানীয়দের জন্য বিশ্বব্যাংকের বরাদ্দ অর্থে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চালু করা হয়েছিল আইসিইউ, সিসিইউ, জরুরি প্রসূতি এবং শিশু সুরক্ষা সেবা কার্যক্রম। এতে সরকারিভাবে নিয়োগ করা জনবল ছাড়াও 176 জন চিকিৎসক ও কর্মচারীর পদায়ন করা হয়। এই প্রকল্পের মেয়াদ শেষ হয় 2024 সালের জুনে। পরে সরকারি প্রচেষ্টায় প্রকল্পের মেয়াদ 3 মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করে। কিন্তু গত 9 মাস ধরে বেতন পাচ্ছেন না এসব চিকিৎসক ও কর্মচারীরা, যাদের মধ্যে 94 জন চাকরি ছেড়ে গেলেও বিনা বেতনে এখনো কাজ করছেন 82 জন। প্রতি মাসে আশ্বাস দেয় আজকে হবে কালকে হবে, আমরা এই প্রত্যাশায় আমরা ডিউটি করে যাচ্ছি প্রতিনিয়ত। রোগীদের অভিযোগ, এখানে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমি তো রোগী নিয়ে আসছি, কিন্তু ডাক্তারকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না জরুরি বিভাগে। খাবার পানি সব কিছু সমস্যা, থাকার জায়গায় পাচ্ছি না, লিফটে ঘুরার মধ্যে থাকতে আজকে এখানে আসছি। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, সমস্যা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যদিও আমি আশ্বাস পেয়েছি জুলাই 1 তারিখ থেকে আমার নতুন একটা প্রজেক্ট আইএসও যেটা শুরু হবে। আমাদের যে রোগী ভর্তি আছে 3 গুণের অধিক, সেই তুলনায় আমাদের যদি পরিপূর্ণ চিকিৎসা দিতে গেলে আমাদের জনবল লাগবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 500 এবং বহির্বিভাগে 2500 রোগী সেবার জন্য আসেন। আর 250 শয্যার হাসপাতাল হলেও ভর্তি থাকে প্রায় 900 মতো রোগী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে। পরিবর্তিত সূচিতে বাংলাদেশ পাকিস্তান সিরিজ আয়োজন করতে পিসিবির প্রস্তাব। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ আরব আমিরাত যাবে লাল সবুজ। যমুনার ভাঙন ঠেকাতে বগুড়ার সোনাতলায় স্বেচ্ছাশ্রম ও নিজেদের অর্থায়নে নদীর তীরে পাকা সড়ক নির্মাণ করছেন গ্রামবাসীরা। এর মধ্যে 14 লাখ টাকা খরচ করে সড়কের 40 ভাগ কাজ শেষ করেছেন স্থানীয়রা। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি বাকি কাজ শেষ করতে সহায়তার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল্লাহ আওয়ালের রিপোর্ট। নদীর তীর ঘেঁষে চলছে সড়ক নির্মাণের কর্মযজ্ঞ। শ্রমিক হিসেবে যারা কাজ করছেন তারা সবাই পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। বন্যায় যমুনার তীরবর্তী বগুড়ার সোনাতলা উপজেলার তেকানি চুকাইনগর ও আশপাশের বিস্তীর্ণ চর ডুবে যায়। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে 21টি গ্রামের। এলাকাবাসী বলছেন, ভেঙে যাওয়া সড়ক ঠিক করতে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সমাধান হয়নি। এ কারণে নিজেদের অর্থায়নে 2.5 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজ শুরু করেছেন তারা। পূর্ব তেকানি চুকাইনগর থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত 100 ফুট প্রশস্ত ও 20 ফুট উচ্চতার এ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 50 লাখ টাকা। এর মধ্যে 14 লাখ টাকা খরচ করে সড়কের 40 ভাগ কাজ শেষ করেছেন গ্রামবাসী। রোগী যদি অসুস্থ হয়, আমাদের এখান থেকে প্রায় 20 কিলো আমাদের হসপিটাল যাতে রোগী এখানে মারা যায়। বড় নদীটা সরাসরি আমাদের ওপর গ্রাস করছে। এখন
আমরা খালি শুধু 1 টাকা, এখন যদি এটা প্রতিরোধ না করি 30-32টা গ্রাম নিঃশেষ হয়ে যাবে। প্রত্যেকটা গ্রামের থেকে 3 জন করে লোক নেওয়া আছে, তারা চেকের মাধ্যমে, যে রসিদের মাধ্যমে তারা টাকা উত্তোলন করে, সেই টাকাগুলো আমাদের ব্যাংকে থাকে, ব্যাংক থেকে সে আমরা এর ব্যয় বাবদে রাস্তার ব্যয় বাবদ আমরা এটা ব্যয় করি। গ্রামবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন, পাশাপাশি বাকি কাজ শেষ করতে সহায়তার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। বরাদ্দ পাওয়া গেলে তাদের সাথে আমরা সেই কাজটা করে দিতে পারবো, এই বিষয়টা আমরা উদ্বোধন কর্মকর্তার কাছ থেকে আশ্বাস পেয়েছি। গ্রামবাসীদেরকে অনেক ধন্যবাদ যে তারা এইভাবে ইউনাইটেডলি এত বড় একটা অসাধ্যকে সাধন করেছেন। আমাদের এখানে সাহায্য থাকবে এবং আমরা আমাদের যে সামনে সুযোগগুলো আসবে, ইউনোকেও আমি বলবো এখানে তাদেরকে বাকি অংশটা একটু হেল্প করে যাতে এটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়া যায়। বগুড়া সোনাতলা উপজেলার টেকানি চুকাইনগর ও আশপাশের 21টি গ্রামে 30,000 মানুষের বসবাস। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বগুড়ার আদমদীঘির শাওল গ্রামে গার্মেন্টসদের ঝুট থেকে তৈরি করা হচ্ছে সুতা, আর এই সুতা দিয়ে কম্বল, চাদর, শাল সহ বিভিন্ন পোশাক তৈরি করায় কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। এমনকি বছরে বাণিজ্য হচ্ছে 1,000 কোটি টাকার বেশি। সংশ্লিষ্টরা বলছেন, সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ পেলে সুতা ব্যবসা আরও বাড়বে। আর উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। স্বাধীনতার পর ঢাকা থেকে গার্মেন্টসের জুট কিনে এনে বগুড়ার আদমদীঘি উপজেলার শাওল গ্রামে সুতা তৈরি শুরু করেন কয়েকজন উদ্যোক্তা। এরপর গত 54 বছরে বিকশিত হয়েছে শাওলের সুতা বাণিজ্য। আর এসব সুতা দিয়ে তৈরি হচ্ছে কম্বল, চাদর, শাল সহ বিভিন্ন পোশাক। সুতা উৎপাদনে পুরাতন তাঁতের বদলে এখন ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অন্তত 15 গাড়ি ঝুট শাওলে আসে। প্রতি বছর বাণিজ্য হয় 1,000 কোটি টাকার বেশি। কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। উদ্যোক্তারা বলছেন, সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ পেলে সুতা ব্যবসা আরও বাড়বে। আমাদের এগুলো ঢাকায় থেকে যে মালগুলো ঝুট আসে, ওখান থেকে আমরা প্রসেসিং করে ক্যারিকর দিয়ে এগুলো ক্যারিকরের কাছে পাঠিয়ে দেওয়ার পর এগুলো আমাদের আবার প্রসেসিং হয়। এই সুতোগুলো নেওয়ার জন্য ঢাকা থেকে গাজীপুর, গোবিন্দগঞ্জ, রংপুর বিভিন্ন জায়গা থেকে লোক আসে। বেকারত্ব দূর হয়েছে এবং কর্মসংস্থান কিছু বাড়ছে এবং মানুষ মোটামুটি এই সুতার উপর জীবিকা নির্ভর করতেছে, এই ব্যবসার উপর দিয়ে। সরকার স্বল্প সুদে, স্বল্প মুনাফায় যদি সহজ সরলভাবে যদি কোনো লোন প্রক্রিয়া চালু করত, তাহলে আমার মনে হয় এই বাজার তথা এই অঞ্চলের মানুষগুলো উপকৃত হতো। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসিক কর্তৃপক্ষের। আমরা সরকারি যে 4% সরল সুদে যে প্রণোদনা, সেটি কিন্তু আমরা ওখানে দিয়েছি। আমরা আরও যদি কারো উদ্যোক্তার এরকম সহযোগিতার প্রয়োজন হয়, আমরা ওখানে আরও যাচাই বাছাই করে আরও আমরা ব্যবস্থা নেব। শাওল বাজারে শুধু সুতার ব্যবসা নির্ভর গড়ে উঠেছে 1300 দোকান। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 লাখের বেশি মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা লবণের দাম বেড়েছে 350 টাকা। এতে বিপাকে পড়েছেন নাটোরের চামড়া ব্যবসায়ীরা। চামড়া সংরক্ষণ ব্যয় বাড়ার কারণে আগামী ঈদুল আজহায় ছাগলের চামড়া কেনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। লবণের সিন্ডিকেট ভাঙার পাশাপাশি ইউরোপে রফতানির ব্যবস্থা করার দাবি ব্যবসায়ী নেতাদের। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে প্রতি বছর ঈদুল আজহার পর 1 মাস সময় লবণ দিয়ে সংরক্ষণ করা হয় চামড়া। পরে সেখান থেকে পশুর চামড়া কেনেন ট্যানারি মালিকরা। তবে সম্প্রতি বেড়েছে লবণের দাম। 700 টাকা দরের 50 কেজি লবণের বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে 1050 টাকায়। মূল্য বৃদ্ধিতে প্রতিটি গরুর চামড়ায় 200 ও ছাগলের চামড়ায় 40 টাকা লবণ লাগছে। বর্তমানে ছাগলের চামড়া 50 থেকে 52 টাকায় বিক্রি হওয়ায় আগামী ঈদুল আজহায় এই চামড়া কিনতে আগ্রহী নন ব্যবসায়ীরা। একটা চামড়াতে যদি খরচ যায় 40 টাকা আর আমরা কোম্পানির কাছে বিক্রি করব 50, 52, 55 টাকা, তাহলে এই চামড়াটা কত টাকা দামে আমরা কিনতে পারি? লবণের দাম না কমলে পরে আমরা চামড়া প্রক্রিয়াজাত করতে সমস্যায় পড়ব। প্রতি বছর আসলে পারে লবণের 200 থেকে 250 টাকা বস্তা হতে পারে। এটা কেন বাড়ে, কার সাথে বাড়ে,
এটার বিষয়টা আসলে দেখা উচিত। লবণের সিন্ডিকেট ভাঙার পাশাপাশি ইউরোপে রফতানির ব্যবস্থা করার দাবি ব্যবসায়ী নেতাদের। সরকার পদক্ষেপ আমি নজর দিতে বলবো, অন্তত লবণের দামটা যেন দ্রুত কমানো হয়। আমাদের দেশে ক্রেতা সংকট দেখা দিয়েছে। ইউরোপ আমেরিকার এইসব ক্রেতাগুলো আসে না, কারণ চিহ্নিত করে এই ক্রেতাগুলোকে আমরা বাংলাদেশমুখী করব। ঈদুল আজহা সহ সারা বছর নাটোরের পাইকারি চামড়ার বাজার থেকে প্রায় 5 লাখ গরু ও 12 লাখ ছাগলের চামড়া কেনেন ট্যানারি মালিকরা। সময় সংবাদ, নাটোর। চাঁপাইনবাবগঞ্জে মানব বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার। এজন্য নির্মাণ করা হয়েছে ইকো টয়লেট। প্রথম পর্যায়ে 200 পরিবার এই জৈব সার উৎপাদন ও ব্যবহার করছেন। সংশ্লিষ্টরা বলছেন, জৈব সার ব্যবহারের কারণে কমছে রাসায়নিক সার ব্যবহার। আর নিরাপদ খাদ্য উৎপাদনে এই প্রকল্প সম্প্রসারণ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ও গুবরাতলা ইউনিয়নের 200টি পরিবার ব্যবহার করছেন ইকো টয়লেট। এসব শৌচাগারে মানব বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে জৈব সার। 2011 সাল থেকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় এসব শৌচাগার স্থাপন ও ব্যবহার করছেন এলাকাবাসী। তারা জানান, এই সার ব্যবহারে কমেছে উৎপাদন খরচ, অন্যদিকে বেড়েছে লাভ। এমনকি যেসব জমিতে জৈব সার ব্যবহার করা হয় সেসব জমিতে রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন হয় না। এ কারণে দিন দিন বাড়ছে ইকো টয়লেট ব্যবহার করে মানব বর্জ্য থেকে জৈব সার উৎপাদন। আমি ধানে দিয়েছি, কপিতে দিয়েছি, এটা আমি ভালো রেজাল্ট পেয়েছি। এই সারটা আপনার জমিতে দিলে অন্য সার কম লাগে, দেহ উপকার পাই, ফলন বেশি হয়, সার কম লাগে। ইকো টয়লেটটাকে যদি সাধারণ জনগণের মাঝে এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার যদি সরকারি উদ্যোগ নেওয়া হয়, রাসায়নিক সার আমদানি করতে হয়, সেটা 50% কমে যাবে। ক্ষতিকর দিক না থাকায় ও লাভবান হওয়ায় কৃষকের মাঝে ইকো টয়লেট ব্যবহার বাড়ছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। মোটামুটি আমাদের 202টা আমাদের পায়খানা আছে। এই পাশাপাশি এখান থেকে আমরা ঝিলিম ইউনিয়নের কার্যক্রম আমরা কিন্তু প্রসারিত করি এবং ঝিলিম ইউনিয়ন এখন আমাদের কার্যক্রম বর্তমানে চলমান আছে। যেই জমিতে একেবারেই উর্বরতা শক্তি নাই, আমি এটা মনে করি এই সারটা যদি সেই জমিতে ব্যবহার করা হয় অবশ্যই সেই উর্বরতা শক্তি আসবেই। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও জমির গুণগত মান ঠিক রাখতে ইকো টয়লেটের মাধ্যমে জৈব সার উৎপাদন বাড়ানো প্রয়োজন। আর এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব বলে জানায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ বান্ধব এক ধরনের ফার্টিলাইজার তৈরি হচ্ছে, যেটা আমাদের পরিবেশের উপরে কোনো রকমের প্রতিক্রিয়া বা কোনো রকম মিশ্র প্রতিক্রিয়া না। এই ইকো সার টয়লেটের মাধ্যমে অনেকে এই জৈব সার তৈরি করে তারা অনেকে লাভবান হচ্ছে এবং আর্থিকভাবে তারা বেনিফিশিয়ার হচ্ছে। প্রতিটি ইকো টয়লেট থেকে বছরে 150 কেজি জৈব সার উৎপাদন করা যায়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। চলতি সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলে শুরু হচ্ছে বাণিজ্যিকভাবে আম সংগ্রহ। মৌসুমের শুরুতে মুকুল ঝরে গেলেও আমের আকার বড় হওয়ায় লাভের আশা বাগান মালিকদের। এবার রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে 12,000 কোটি টাকার আম বাণিজ্যের আশা সংশ্লিষ্টদের। তবে রফতানি বাড়াতে সরকারি পদক্ষেপ দরকার বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। হাবিবুর রহমান পাপড় ছবিতে মাওদুদ রানার প্রতিবেদন। গাছ থেকে আম নামানোর প্রশাসনিক ক্যালেন্ডার চূড়ান্ত হলেও বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। 15 মে রাজশাহী, 22 মে নওগাঁ এবং দ্রুতই চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হবে আম সংগ্রহ। প্রথমে গুটি এবং 15 দিন পর থেকে মিলবে পুষ্ট, পোক্ত, সুস্বাদু জাতের রসালো আম। বাগানগুলোতে এবছর পর্যাপ্ত আমের মুকুল আসলেও ফাল্গুনের বৃষ্টি আর টানা খরায় অর্ধেকই ঝরেছে গুটি পর্যায়ে। রোগবালাই, পোকামাকড়ে কম আক্রমণ এবং পরিমাণে কম হলেও আকারে আম বড় হওয়ায় লাভের আশা বাগান মালিকদের। রোদের কারণে আম লুসা হয়ে যাচ্ছে, বোটা দুর্বল হয়ে পড়ে যাচ্ছে। যদি বৃষ্টি না হয় আমটা কি করে বাড়বে? 150 গ্রাম যদি হয়ে যায়, এই আমটা আমরা স্প্রে করি। স্প্রে করার পরে এই ব্যাগেন যে সিস্টেমটা দেখছেন, এই ব্যাগেনটা আমরা করে ফেলি। বিভিন্ন পোকামাকড় থেকে এখান থেকে রক্ষা পাই। সাইজটা ভালো আছে। এই সাইজ ভালো থাকার কারণে এবার আশা করা যাচ্ছে যে দামটা মোটামুটি ভালো পাওয়া যাবে। আমের অবস্থা কিন্তু এখন অন্যান্য বছরের থেকে রোগ, পোকামাকড় এই সমস্ত বালাইগুলো অনেকটা কম, যার জন্য ভালো পজিশনই আছে। রপ্তানিকারকদের ভাষ্য, চীন সহ বেশ কয়েকটি দেশ আম আমদানিতে আগ্রহ দেখাচ্ছে। তবে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত দূর করতে পারলে ভালো হবে বৈশ্বিক বাণিজ্য। বিদেশ থেকে যে আম নেবে এরকম কোনো টার্গেট এখন পর্যন্ত দেয়নি।
যেহেতু দেশেও একটু অস্থিতিশীল অবস্থায় এটা একটু গোছাতে হবে, সময় লাগছে। তারপরে শোনা যাচ্ছে বা ইনফরমেশন আসছে চীন আম নিবে। কৃষি বিভাগ ও বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন এ মৌসুমে রাজশাহী অঞ্চলে বিশেষ করে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে 12,000 কোটি টাকার আম বাণিজ্য হবে। আমটা যেহেতু উৎপাদন রাজশাহীতে হয়, যে পচনশীল দ্রব্য, এই পচনশীল দ্রব্যটাকে যদি রাজশাহীতেই কন্টেন করে যদি এখান থেকেই সরাসরি কার্টনজাত করে দেশের বাইরে পাঠানো হয়, তাহলে কিন্তু বৈদেশিক মুদ্রা গতবারের তুলনায় অনেক বেশি পাওয়া যাবে। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহীতে এবার 19,500, নওগাঁয় 31,000 এবং চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা রাজশাহীতে 2,60,000, নওগাঁয় 3,80,000 ও চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদের বিনিয়োগ ফোরামে প্রায় 14,200 কোটি ডলারের এই চুক্তি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ত্র চুক্তি ছাড়াও 60,000 কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করেন সৌদি যুবরাজ। পাশাপাশি আগামী মাসগুলোতে তা বেড়ে 1 লাখ কোটি ডলারে উন্নীত হবে বলেও জানান তিনি। একই দিন সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের বিনিয়োগ সম্মেলনে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তারা যেন উন্নতি করতে পারে সে সুযোগ দেয়া হবে। চলতি সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সে সময় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই দিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউস জানায়, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় 14,200 কোটি ডলার। অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট 5টি খাত রয়েছে। এর মধ্যে বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন। এছাড়া চুক্তির আওতায় 1 ডজনের বেশি মার্কিন প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সেবা দেবে। এ বিষয়ে ট্রাম্প বলেন, সামরিক সরঞ্জাম তৈরিতে যুক্তরাষ্ট্রই সেরা। আমাদের যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, প্যাট্রিয়ট সবকিছুই সেরা। আমাদের কাছ থেকে এসব সরঞ্জাম কেনার যে সিদ্ধান্ত সৌদি আরব নিয়েছে তাকে আমি স্বাগত জানাই। বিনিয়োগ ফোরামে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে একটি নিরাপদ জায়গা সৃষ্টির কথাও বলেন ট্রাম্প। এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব। এসব চুক্তি সইয়ের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দৃঢ় বাণিজ্য সম্পর্ক রয়েছে। এ সময় 60,000 কোটি ডলারের বিনিয়োগের চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসগুলোতে তা বেড়ে 1 লাখ কোটি ডলারে উন্নীত হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান 5 ম্যাচ টি-20 সিরিজের পরিবর্তিত সূচি বিসিবিকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সূচি অনুযায়ী 2 দিন পিছিয়ে 27 মে সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছে পিসিবি। সিরিজ শেষ হবে 5 জুন। খেলা হবে আগের 2 ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরে। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও বিসিবি বলছে শেষ পর্যন্ত টাইগাররা পাকিস্তান সফরে যাবে কিনা তা নির্ভর করছে সরকারের গ্রিন সিগন্যালের ওপর। তবে বাংলাদেশকে আতিথ্য দিতে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান। এই একটা সিরিজ নিয়ে কতই না আলোচনা, কত শঙ্কা। পাকিস্তান ভারত যুদ্ধ থেমে গেছে, মাঠে ফিরছে আইপিএল আর পিএসএলও। তবে জটিলতা কাটেনি বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। আগের শিডিউলে 21 মে আমিরাত সফর শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে যুদ্ধের কারণে সব এলোমেলো। 17 মে থেকে শুরু পিএসএল এর স্থগিত বাকি 8 ম্যাচ, ফাইনাল 25 মে। পূর্বের শিডিউলে যেদিন থেকে আবার মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তার মানে একটা বিষয় স্পষ্ট,
পিছিয়ে যাচ্ছে এই সিরিজ। দেশটির গণমাধ্যম আর বিসিবি সূত্রের খবর, পরিবর্তিত সূচিও নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে পিসিবি, যেখানে 2 দিন পিছিয়ে ম্যাচ শুরু হবে 27 মে থেকে। এরপর 29 মে, 1, 3 আর 5 জুন হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ রাজি হলে পূর্বের 2 ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে ম্যাচ। তবে পরিস্থিতির বিবেচনায় প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও। Condition in Pakistan is quite normal now. Today, Pakistan Cricket Board has announced restart of Pakistan Super League from 17th to 25th. I'm just eagerly waiting for Pakistan and Bangladesh T20 series. And I tell you one thing for sure, that this time when Bangladesh come to Pakistan, they will feel like playing in Sher Bangla Cricket Stadium, Dhaka, because people in Pakistan has huge respect, love for Bangladesh people. I'm assuming that when Bangladesh cricketers arrive in Pakistan, they will receive a lot of love and lot of praise. কিন্তু সেক্ষেত্রে অনেক উত্তরই মেলাতে হবে, যার প্রথমটা টাইগারদের নিরাপত্তা, যেখানে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না বোর্ড। বাংলাদেশ দল পাকিস্তান যাবে কিনা সেই সিদ্ধান্ত নিতে চায় সরকারের সঙ্গে আলোচনা করেই, যার জন্য অপেক্ষা করতে হতে পারে আরও 2-1 দিন। বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে নাহিদ রানা আর রিশাদের অনাপত্তিপত্র নিয়েও, যদিও তাদের আবারও পিএসএল খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। 17 আর 19 মে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি20 সিরিজ খেলবেন টাইগাররা। যদি বাংলাদেশ দল পাকিস্তান যেতে রাজি হয়, তবে দুবাইয়ে 24 মে পর্যন্ত ক্যাম্প করতে পারে লিটনের দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়ে আজ স্কোয়াড নিয়ে প্রথম মিশনে আমিরাত যাচ্ছেন লিটন দাস। 2 ধাপে ঢাকা ছাড়বে টাইগাররা। কদিন আগেই নতুন টি20 অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করে বিসিবি। এরপর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরু হয় টাইগারদের। ভারত পাকিস্তান সংঘাতের প্রভাবে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে পরিবর্তিত সূচিতে বাংলাদেশ পাকিস্তান সিরিজ আয়োজন করতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। এদিকে নির্ধারিত সময়ে হচ্ছে আমিরাত সফর। 17 ও 19 মে শারজায় 2টি টি20 খেলবে বাংলাদেশ দল। আজ সকাল 10টা এবং সন্ধ্যা 7টায় 2 ধাপে আরব আমিরাতে যাবে লিটনের দল। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। রাজপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে সেই রাজবাড়ি ঠাঁই দাঁড়িয়ে আছে আজও। রাজবাড়িটির সেই প্রভাব প্রতিপত্তি ও জৌলুস না থাকলেও নান্দনিক সৌন্দর্যের ঐশ্বর্য মানুষকে বিমোহিত করে এখনও। এই পুঠিয়া রাজবাড়ি হয়ে উঠেছে রাজশাহীর অনন্য পর্যটন কেন্দ্র। কেবল রাজশাহী নয়, দেশ বিদেশের পর্যটকরাও প্রতিদিন ছুটে আসছেন এর চোখ ধাঁধানো সৌন্দর্যের টানে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। ইতিহাস থেকে জানা যায়, রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানী রাজবাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। আগে থেকেই এখানকার আশেপাশে প্রাচীন রাজপ্রাসাদ থাকলেও 1895 সালে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী দেবী। 400 বছরের পুরানো রাজপ্রাসাদের সামনে সুদৃশ্য স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়াল, ফুল ও লতাপাতার সরব উপস্থিতি এক নান্দনিক নির্মাণশৈলীর পরিচয় বহন করছে। 2021 সালে রাজবাড়িটি জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়। এখানে রয়েছে সিন্দুক, চেয়ার টেবিল ও আসবাবপত্র সহ কোষ্ঠী পাথরের মূর্তি। পুরোটা ঘুরে দেখলাম, ভালোই লাগলো আমার কাছে। এখানে 2-3টা মন্দির আছে বড় বড়, খুব পুরনো, এবং প্রত্নতাত্ত্বিক কিছু কোষ্ঠী পাথরও দেখলাম, যেটা কখনো সামনাসামনি দেখা হয় নাই। রানীর ঘাট দেখলাম, আর ভিতরে রাজমহল আর কি দেখলাম। রানীর মন্দিরটা আমার কাছে কান্তজির মন্দিরের মতো অনেকটা একই রকম, সেটাও ভালো লাগছে। এই অঞ্চলেরই বহু মানুষ ঘুরতে আসেন, এছাড়াও দেশ বিদেশের বহু আসে, মানুষ পর্যটক এখানে ঘুরতে আসে। 1550 সালে বৎসাচার্যের পুত্র পীতাম্বর রাজশাহীর পুঠিয়া রাজবংশের গোড়াপত্তন করেন। 1744 সালে এই জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য রাজবাড়ির চারপাশে ওই সময় পরিখা খনন করা হয়েছিল। I'm first time this me like very temple. I think it's very beautiful place, very ancient, and I think it's good that you have this place and you take care of some ancient
places and temples, and it's very interesting. প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দায়িত্বশীলরা বলছেন পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে রাজবাড়িটির নানা প্রাচীন স্থাপনা, আর এখনো কিছু স্থাপনা অবৈধভাবে দখল হয়েছে, সেগুলো অচিরেই উচ্ছেদের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গ্রুপ অফ মনুমেন্টস পেছনের যে পূর্বের যে রাজবাড়ির আদলে যেরকম ছিল সেই আলোকে কিভাবে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা প্ল্যান সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমরা কাজ করছি। কিছু মন্দির সংস্কার করা হয়েছে এবং রাজবাড়ি যে কমপ্লেক্সটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সংস্কারের আওতাধীন রয়েছে। কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন চারপাশে কিছু অবৈধ স্থাপনা রয়েছে। আপনি যদি এটি ম্যাপে দেখেন যে চারপাশে আমাদের পরীক্ষা খনন করা আছে, পুকুর খনন করা আছে, এটি দেখতে অত্যন্ত চমৎকার। পুঠিয়ার রাজাদের স্মৃতি বিজড়িত হাওয়াখানা, চারানি স্টেট, রাজপ্রাসাদ, জেলখানা, গোবিন্দ মন্দির, শিব মন্দির, দোল মন্দির, রথ মন্দির সহ মোট 13টি মন্দির ও 15টি প্রাচীন স্থাপনা রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতার মৃত্যু, ভিসির পদত্যাগ দাবি। আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস, নতুন ভিসি রাবির অধ্যাপক ডক্টর তৌফিক আলম। এবং আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বন্দর পরিদর্শনের পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর, যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।